ইনজাংশন করতে কী কী কাগজ লাগে, ইনজাংশন কখন করা যায় এবং ইনজাংশন কয় প্রকারের হয়, এই নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিও। নমস্কার, আমি অ্যাডভোকেট চিরন্তন মুখার্জি বলছি। আজকের যে টপিক সেটা হচ্ছে ইনজাংশন। এই ইনজাংশন নিয়ে আপনারা প্রচুর কমেন্ট করেছেন। দেখুন, প্রথমে জানতে হবে ইনজাংশনটা কী। ইনজাংশন হচ্ছে একটা কোর্ট অর্ডার, যেটা অপোজিট পার্টির বিরুদ্ধে কোর্ট একটা অর্ডার দিচ্ছে যে সে ওই জমিতে কোনোভাবে নামতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না। এটাই হলো ইনজাংশন। ইনজাংশনকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাট ইন্টারিম ইনজাংশন, দুই টেম্পোরারি ইনজাংশন, আর তিন হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন। আমরা ইনজাংশন কখন ফাইল করতে পারবো? দেখুন, যদি আপনি কোনো জমিতে চাষাবাদ করছেন বা কোনো একটা বাড়ি তৈরি করছেন, সেই মনে হচ্ছে যে আপনার বিরোধী পক্ষ কেউ ওই বাড়িটা তৈরি করার সময় বাধা দিতে পারে, বা আপনার জমিতে জোর করে সে চাষবাস শুরু করেছে, তখন আপনি তার বিরুদ্ধে ইনজাংশন জারি করতে পারেন। কোর্টের কাছে ইনজাংশনের জন্য পিটিশন করতে পারেন, কেস ফাইল করতে পারেন। ইনজাংশন কেস ফাইল করতে মূলত দুটো ডকুমেন্ট খুবই কার্যকারী। এক নম্বর, আপনার নামে জমিটা রেকর্ড থাকাটা খুব দরকার, মানে আপনি যে জমির মালিক সেটা হওয়াটা খুব দরকার। দু নম্বর, আপনার দলিল থাকাটা দরকার, যে আপনার জমি আপনি কারো কাছে যে কিনেছেন, যে সেল ডিড, সেটা থাকাটা দরকার। এবার হয়তো ওই জমিটা আপনাদের বংশ পরস্পরে আপনারা জমিটা ভোগ করে আসছেন, অর্থাৎ আপনার ইনহেরিটেড প্রপার্টি, মানে আপনাদের ধরুন পৈতৃক সম্পত্তি। তাহলে পৈতৃক সম্পত্তি হলে কি হবে, আরএস পর্চা, এবং আরএস পর্চার পর যে এলআর পর্চা এসছে, যদি আপনার বাবা মারা যান তাহলে এলআর পর্চায় যেন আপনাদের ভাই বোনেদের নাম থাকে, সেটা থাকাটা খুব দরকার। অর্থাৎ মিউটেশনে, অর্থাৎ ওয়ারিশনে যে মিউটেশন হয় তারপরে যেন আপনাদের নামটা থাকে। কি কি ডকুমেন্ট লাগে ইনজাংশন কেস ফাইল করার জন্য? দেখুন, ফার্স্টে তো একটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনি যে ইনজাংশন কেসটা ফাইল করছেন তার জন্য একটা পিটিশন। দু নম্বর, কোর্ট ফি। তিন নম্বর, ডকুমেন্ট, অর্থাৎ জমির পর্চা, জমির দলিল, জমি যদি আপনারা ট্যাক্স দেন সেই ট্যাক্সের কাগজ, এছাড়া যদি আনুষঙ্গিক চেন ডিড থাকে তো চেন ডিড, এগুলো আপনার লাগবে। 3 নাম্বার, যে উকিলবাবুর কাছে আপনি এই কেসটা ফাইল করছেন তার কাছ থেকে একটা ওকালতনামা আপনি সই করে দেবেন, আর এরপরে আপনাকে কোর্টে গিয়ে ইনজাংশন কেসটা ফাইল করা হলো। এবারে ইনজাংশন কেসটা যে ফাইল হলো, ইনজাংশন কেসটা ফাইল হওয়ার পর যখনই আপনি ডেট পেলেন ইনজাংশনের, মানে কেস নাম্বারটা যখনই আপনি পেলেন, তার পরের দিনই আপনি সঙ্গে সঙ্গে ইনজাংশনটা মুভ করতে পারবেন। ইনজাংশন কেসটা পুট আপ দিয়ে ইনজাংশন কেস মুভ করা যায়, সেটা আপনার উকিলবাবু পুট আপ দিয়ে মুভ করলো, এবং মুভ করার পর হয়তো আপনি ইনজাংশন পেলেন। এই যে ইনজাংশনটা পেলেন, এটাকে বলা হচ্ছে অ্যাট ইন্টারিম ইনজাংশন। এটার মেয়াদ হচ্ছে 1 মাস। এই 1 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে না, বিরোধী পক্ষের কাছে এই যে আপনি ইনজাংশনটা পেলেন তার সমন জারি করতে হবে। সেই সমনটা সে হাতে পেল, এবং পরের ডেটে সে হচ্ছে কোর্টের কাছে একটা রিটেন অবজেকশন জমা দিল। রিটেন অবজেকশন জমা দেওয়ার পর যদি কোর্ট মনে করে যে না, ইনজাংশনটা থাকা দরকার, তাহলে হচ্ছে টেম্পোরারি ইনজাংশন কোর্ট জারি করবে। এই টেম্পোরারি ইনজাংশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেম্পোরারি ইনজাংশন মেয়াদ হয় ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না কেসটা ফাইনাল অর্ডার আসছে বা ফাইনাল ডিগ্রি আসছে। এই টেম্পোরারি ইনজাংশন হয়তো আপনি পেলেন, টেম্পোরারি ইনজাংশন পাওয়ার পর কোর্টে কেসটা চলতে থাকবে। এর মধ্যে আপনার রিটেন অবজেকশন থাকবে, রিটেন স্টেটমেন্ট থাকবে, সাক্ষী উঠবে, ঠিক আছে, অনেক রকম স্টেজের মাধ্যমে এই কেসটা চলবে। তারপরেও যদি দেখা যায় যে না, আপনাদের পক্ষে রায় আছে, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট, সমস্ত সাক্ষী, সমস্ত কিছু আপনারা যথাযথভাবে মহামান্য আদালতের কাছে জমা দিতে পারছেন, তাহলে এই টেম্পোরারি ইনজাংশনটা পার্মানেন্ট ইনজাংশনে রূপান্তরিত হবে। পার্মানেন্ট ইনজাংশন তখন পাবেন যখন এই কেসটার ফাইনাল ডিগ্রি আসবে, যেদিন সেই দিন আপনারা পার্মানেন্ট ইনজাংশন পাবেন, যাতে বিরোধী পক্ষ ওই জমিতে আর কোনো দিনই উঠতে না পারে বা
কোনো যদি কনস্ট্রাকশনের জন্য আপনারা করে থাকেন যে কনস্ট্রাকশন বন্ধ করার জন্য, তাহলে যেন ওই কনস্ট্রাকশনটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন। এবার আপনাদের মধ্যে কিছু প্রশ্ন থাকে যে স্যার, যদি কেউ আমাদের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তাহলে কি ইনজাংশন ভ্যাকেট করা যায়? দেখুন, ওই যে বললাম অ্যাট ইন্টারিম ইনজাংশনের পর যখন আপনারা সমনটা পেয়েছেন, আপনারা জানতে পেরেছেন যে আপনাদের নামে ইনজাংশন আছে, মানে আপনারা সমনটা পেয়েছেন যে আপনাদের নামে ইনজাংশন হয়েছে। এরপর আপনারা রিটিন যে অবজেকশনটা জমা দেবেন সেটাকে এমনভাবেই তৈরি করুন রিটিন অবজেকশনটা, যে আপনারাও যেন ওই সম্পত্তির যে মালিক তার প্রমাণ দিতে পারেন। আপনাদের যাবতীয় যে ডকুমেন্ট, যদি আপনার কাছে রেকর্ড থাকে রেকর্ড, যদি আপনার কাছে দলিল থাকে দলিল, যাবতীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো কোর্টের কাছে সাবমিট করুন। এবার মহামান্য আদালত যদি মনে করে যে হ্যাঁ যথাযথ কাগজপত্র আপনাদের কাছে আছে, তখন ওই অ্যাট ইন্টারিম ইনজাংশনটা কোর্ট ভ্যাকেট করে দেয়। কিংবা যদি বিরোধী পক্ষের কাছে কোনোভাবে যথাযথ প্রমাণ না থাকে, তখন হচ্ছে অ্যাট ইন্টারিম ইনজাংশনটা ভ্যাকেট করা যায়। এটা হচ্ছে আপনার ইনজাংশন উইথড্র করার নিয়ম। এবার অনেকে কমেন্ট করে যে স্যার 144 ধারা, মানে এখন বর্তমানে যেটা 163 বিএনএসএস সেকশন 163 বিএনএসএস, সেইটা আর ইনজাংশনটা কি একই জিনিস? না, ইনজাংশন আর 163 মানে 144 ধারা যেটা আগে, দুটো সম্পূর্ণই আলাদা জিনিস। আপনাদের মধ্যে ভুল ধারণাটা আছে। দুটোর পার্থক্য কি সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে, সেটা আপনারা দেখে নেবেন, ডিটেলস জানতে পারবেন। তবে 144 বা 163 ধারা সহজে ড্রপ করা যায়, খুব সহজে। কিন্তু ইনজাংশনটা ড্রপ করতে গেলে আপনাকে যথাযথ কাগজ বা প্রমাণাদি কোর্টকে জমা দিতে হবে এবং আপনার উকিলবাবুকে যথাযথভাবে মুভ করতে হবে। আর একটা প্রশ্ন আপনাদের মধ্যে থাকে যে দেখুন স্যার, হয়তো আমরা ইনহেরিটেড প্রপার্টি মানে পৈতৃক সম্পত্তি ভোগ দখল করে আসছি, কিন্তু অন্য কেউ ওই জমিতে যারা চাষবাস করছে, মানে পৈতৃক কারে যারা চাষবাস করছে তারা ছাড়ছে না, ওই জমি থেকে যাচ্ছে না, তাহলে আমরা কি করব? তাদের নামে কি ইনজাংশন ফাইল করব না কি করব? দেখুন, সবার আগে তাদের নামে একটা নোটিশ করুন যে বাবার আমলে আপনারা যে চাষবাস করছেন এতদিন ধরে, এখন আমাদের নামে সম্পত্তি হয়ে গেছে, বাবা মারা যাওয়ার পর আমরা আপনাকে ওই জমিটা চাষ করতে দিতে চাই না। সবার আগে একটা নোটিশ পাঠান। যদি নোটিশে কাজ না হয় তখন আপনারা কোর্টে শরণাপন্ন হন, তখন আপনারা টাইটেল স্যুট করে উচ্ছেদের মামলা করুন, অনেক রকম কেস করা যেতে পারে, রাইট টু পসেশনে কেস করতে পারেন, কিন্তু সবার আগে নোটিশ করাটা খুব দরকার। যাই হোক, ছোট্ট ভিডিও করলাম ইনজাংশন নিয়ে। যদি আপনার ভালো লাগে তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে ভিডিওটাকে ছড়িয়ে দেন এবং আরও বেশি করে কমেন্ট করুন। যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে আমার কাছে জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আর পরে দেখা হবে।